হ্যালো মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ক্লাসে আমরা শিক্ষণ এবং শিক্ষণবিদ্যার একটি পার্ট, সেটা হচ্ছে মেমোরি বা স্মৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকের আলোচ্য বিষয় বিস্মৃতি বা ফরগেটিং, মানে ভুলে যাওয়া যেটাকে বলা হয়। তো স্মৃতির অভাবে, অর্থাৎ যখন আমরা কোনো কিছু মনে রাখতে পারি না, ভুলে যাই, সেটা হচ্ছে বিস্মৃতি। তো এটা যদি ভালো করে বলা হয়, কী বলা হয়, কোনো কিছু শেখার পর যদি সেটি মস্তিষ্কে সংরক্ষিত না থাকে, অর্থাৎ আমরা মনে করতে পারছি, মনে রাখতে পারছি, সেটা যে থাকলে বিস্মৃতি বলা হয়। স্মৃতি হারিয়ে যাওয়া মানে স্মৃতি না থাকা, মনে না রাখা। এবার এর কারণ কি? বিস্মৃতির কারণ মানে ভুলে যাওয়া, ফরগেটিং। এই যে ভুলে যাওয়ার কারণ কি? যে চর্চা, আমরা যে কোনো একটা জিনিস অনেকদিন আগে পড়াশোনা করেছি, ধরো যে ছোটোবেলা যে কবিতাগুলো, সেইগুলো পড়া অনেকেই ভুলে গেছি, ম্যাক্সিমাম ভুলে যাচ্ছি, যা ভুলে গিয়েছি রীতিমতো। তো সেটা হচ্ছে চর্চার অভাব। দুই নম্বর যে শিখনের মাত্রা, মানে কি সেইভাবে মানে কি একটা দায় সারা ব্যাপার সবার পড়তে হয়, পড়ছিলাম এরকমভাবে, কোনোরকমভাবে মুখস্থ করছিলাম, মন দিয়ে নয়। সেই শিক্ষণের মাত্রা যদি ভালো না হয়, তা সেটা হচ্ছে পশ্চাৎমুখী প্রতিরোধ। আগের ক্লাসে আমি আলোচনা করি পশ্চাৎমুখী প্রতিরোধ কী জিনিস। আবেগজনিত বিশ্ব, মানে এটা আবেগ হয়ে, এটা ইমোশনাল হয়ে পড়াশোনা করেছিলাম। তাই এবার তারপরে আবার কি কিছু নেই, এটা কোনো একটা জিনিস ধরো তোমার শুনে খুব কৌতূহল জাগলো যে হ্যাঁ এটা জানতে হবে, জেনে গেলে কিন্তু আবার আর তেমনভাবে পড়া হলো না, একবার পড়া হয়ে গেলো, কিন্তু সেটা আমরা পরবর্তীকালে ভুলে যেতেই পারি। তীব্র শোক, অনেক সময় ডিপ্রেশন যেটাকে বলা হয়, যে প্রচুর কোনো রকম একটা বড়সড় দুঃখ কষ্ট বা কিছু সেরকম কিছু যদি হয়, যে শোক, তো সেটার ফলে আমরা কোনো কিছু ভুলে যাই। এবার বর্তমান যেটা হচ্ছে নেশাকারক বস্তু, যে প্রতিদিন যে বিভিন্ন রকম নেশাকারক বস্তুতে ডুবে থাকা, তার ফলে কি হচ্ছে, এই চর্চাগুলো হচ্ছে ওখানে নেশাকারক বস্তুর অভাব হয়। এবং পরবর্তী পয়েন্ট হচ্ছে পরিবর্তিত পরিবেশ, অর্থাৎ আমরা একটা পরিবেশে যেভাবে শিখি, অন্য একটা পরিবেশ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেখানে আমরা যে আগের পরিবেশে থেকে যা শিখেছিলাম, নতুন পরিবেশ শিখে সেটা আগেটা ভুলে যেতেই পারি। কিন্তু দেখো যে এই ভুলে যাওয়ার একটা আবার গুরুত্বপূর্ণ রয়েছে, নেসেসিটি অফ ফরগেটিং, বিস্মৃতির প্রয়োজনীয়তা কি? বলা হয়েছে যে আমরা নতুন কিছু শেখার জন্য পুরনো জিনিসকে ভুলে যাওয়ার দরকার। অর্থাৎ দেখো, নতুন বিষয় স্মরণে রাখার জন্য অনাবশ্যক এবং অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাওয়া দরকার, যেটা আমাদের দরকার নেই। এবার দেখি এটা খুব অনেকেই শুনে থাকবে, যে যারা কম্পিটিটিভ লাইন বা যারা বিভিন্ন যে চাকরির জন্য পড়াশোনা করে, তো তাদেরকে বলা হয়, এরকমও শোনা হয়, শুনেছিলাম যে কাউকে বাজার করতে দেওয়া হলে একটা ফর্দ বা ধরো প্রত্যেকে কাউ না কাউ বাজার করতেই হয়, তো বাড়িতে বাজার যাওয়ার সময় বলে দিচ্ছে যে এটা নিয়ে আসবে। এবার অনেকে যারা এই কম্পিটিটিভ লাইনে যারা থাকে, তারা কী বলে, যে তুমি খাতায় লিখে দাও। ও চাইছে যে ওইটুকুনি কয়েকটা শব্দ আমার মেমোরিতে লোড নেবো না, অর্থাৎ কী হচ্ছে, এটা আমার ভুলে যাওয়ার দরকার, তো ভুলতেও তো কিছুটা সময় লাগবে, তাহলে সে চাইছে কোনোরকমভাবে আমার মাথায় ঢোকাবো না, অর্থাৎ সেটা আমার মেমোরিতে লোড দেবো না। তাই কী হচ্ছে, নতুন বিষয় জানার জন্য সেই পুরনো জিনিসকে ভুলে যাওয়া খুবই দরকার। দুই নম্বর, যে জীবনের বহু বেদনাদায়ক ঘটনা ভুলে না গেলে জীবন দুর্বিষহ। আমরা যে এটার সাথে আমরা খুবই অভ্যস্ত, যে যখন যেগুলো আমাদের জীবনকে দুর্বিষহ করে, মানে যেগুলো আমাদের জীবনে খুব মানে অন্ধকার যোগ বলা হয়, অন্ধকার সময় বা খারাপ সময়, সেই সময়গুলো যদি আমরা ভুলে যাই, তাহলে এগুলো ভুলে যাওয়া খুবই দরকার। না হয় কি, জীবনটা দিনের পর দিন এগুলো আমাদের কষ্ট নিপীড়ন কিছু বয়ে চলে, সেটা আমাদের তিলে তিলে নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, ভুলে যাওয়া কেবল, এটা মনে রাখবে, ভুলে যাওয়া কেবল মনের স্বাভাবিক ধর্ম নয়, ভুলে যাওয়াটা অপরিহার্য গুণও বটে। মানে এই যে আমরা ভুলে যাচ্ছি, সেটা কিন্তু একটা ভালো গুণ, যে নতুন কিছু শেখার জন্য, তাহলে এটাকে ভুলে যাওয়া খুবই দরকার। এবার রিবোর ভাষায়, এই যে মনোবিজ্ঞানী রিবো বলেছেন কি, ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি, অর্থাৎ ভুলে যাওয়াটা আমাদের স্মৃতির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ শর্ত বা অবস্থান। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা সংরক্ষণ করছি, প্রিজার্ভেশন। আগের ক্লাসে আমরা শিক্ষণের কি, স্মৃতির কি স্টেপগুলো, সেগুলো পরপর পড়েছিলাম। তো এইবার সংরক্ষণের কন্ডিশন অফ প্রিজার্ভেশন, সংরক্ষণের শর্ত কি বলছে, শারীরিক অবস্থা, মানে কোন কোন শর্তে আমরা এই যে মানে কি কি অবস্থায় আমরা সংরক্ষণ করে রাখতে পারি। শারীরিক অবস্থা কি বলছে, সতেজ মস্তিষ্ক এবং দৈহিক সুস্থতা স্মরণের সহায়ক, অর্থাৎ কোনো আমরা যদি মেন্টালিভাবে ভালো বা শারীরিকভাবে যদি সুস্থ না থাকি, তাহলে কোনো কিছুকে সংগ্রহ, অর্থাৎ যা কিছু শিখছি সেটাকে আমরা স্মরণে রাখতে বা মানে সংরক্ষণ করে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। সেটা হচ্ছে তার মানে যে শারীরিক অবস্থার উন্নতি হওয়া দরকার, সুস্থ মস্তিষ্ক, সতেজ মস্তিষ্ক হওয়া দরকার, অধীত বস্তুর বিশেষত্ব, অর্থাৎ যে জিনিসগুলোকে আমরা মনে রাখছি তার বিশেষত্ব, যেই জিনিসগুলো দেখে ধরো কোনো একটা ভালো জিনিস যখন দেখছি, সেটা আমাদের মাথায় থেকে যাচ্ছে। জিনিসটা যদি যেমন ধরো তাজমহল বা ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, যেগুলো কি চিত্তাকর্ষক, সেগুলো জিনিসগুলো আমাদের মাথায় সবসময় মনে থাকবে, সংরক্ষণ থেকে যাচ্ছে। ঘটনা সম্পর্কিত, রিসেন্টলি যদি কোনো, যেমন কি হালে কোভিড হলো, এই কোভিডে বারবার আসতে সাথে এই ঘটনাটা সাম্প্রতিক আমাদের মাথায় থেকে যাবে। এবং অতি শিক্ষণ, যেটা কোনো জিনিস আমরা বারবার যদি পড়ি, তখন সেটা আমাদের মাথায় সংরক্ষণের ঘটনার গুরুত্ব, মানে একটা অনেক ঘটনায় দেখি, আমাদের সব ঘটনা তো গুরুত্বপূর্ণ হয় না, যে ঘটনাটা গুরুত্বপূর্ণ সেটা আমার মাথায় থেকে যায়।
ঘটনার পৌনঃপুনিকতা, যেমন হচ্ছে একবার কোভিড হলো, আবার হচ্ছে রিওপেন হলো, আবার কোভিড হলো, মানে হচ্ছে কোভিড হলো, হচ্ছে লকডাউন হলো, সেগুলো যে পৌনঃপুনিকতা ঘটনা যদি বারবার পুনর্গত, তখন সে আমাদের মাথায় মস্তিষ্কে অটোমেটিকলি থেকে যায়। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর বলছে শিখন পদ্ধতি, মানে কোন কোন সিস্টেম, আমরা কোন পদ্ধতির মধ্যে শিখছি। কেউ অর্থ না বোঝে, একদিন বলেছিলাম যে অর্থ না বুঝে পড়েছে গদ্দার মানে মুখস্থ করার মতো মুখস্থ যান্ত্রিক প্রক্রিয়া। তো শিখন পদ্ধতি হচ্ছে মনোবিজ্ঞানী উইঞ্চের মধ্যে 12 বছরের বেশি বয়সী শিশুটা সামগ্রী, অর্থাৎ হোল মেথড, মানে যে একটা চ্যাপ্টার পুরোটা হোল মেথড পুরোটা তাড়াতাড়ি শেখে। আর যাদের বয়স 12 থেকে কম তারা আংশিক পার্ট মেথড, এটা আমার শিখন পদ্ধতি কি, এটা হোল মেথড হতে পারে বা এটা পার্ট মেথড হতে পারে। এই যে যা ফলপ্রসূ হয়, যাদের বয়স 12 বছর কম তাদেরকে কি হয় আংশিক, এটা একটা পৃষ্ঠা 10 লাইন 5 লাইন অল্প অল্প পড়া দিতে হবে, তাহলে কি হলো এরা আগ্রহের সাথে শিখে আসবে এবং সেটা ফলপ্রসূ হয়। নেক্সট তোমাকে প্রশ্ন হতে হয় যে যাদের বয়স আগে, যারা মানে 5-6 কি বলা হয় যে প্রাইমারি স্কুল, তাদেরকে কী ধরনের কোন পদ্ধতি শিক্ষণ পদ্ধতি ভালো, নিশ্চয়ই আমাদের পার্ট মেথড পদ্ধতি। এবার কি হচ্ছে আরেকটা কি হচ্ছে শিক্ষণ পদ্ধতি আবৃত্তি, দেখবে বিভিন্ন জায়গায় রিসিটেশন, যে আমাদের আবৃত্তি করে পড়ানো বা আবৃত্তি করে কেউ যদি পড়তে পারে তখন সেটা কি তার মাথা কিন্তু সংরক্ষণ খুব ভালোভাবে থেকে যাবে। এবার 4 নম্বর পয়েন্ট কি হচ্ছে মানসিক অবস্থা, অর্থাৎ মেন্টালি কন্ডিশন কোন সিচুয়েশন আছে, বিষয়টির মধ্যে মনোযোগ, অর্থাৎ সে মেন্টালি চাইছে কিনা সেটাকে সংরক্ষণ, বা সে চাইছে কিনা সে আমরা পড়বো, তো বিষয়টির প্রতি মনোযোগ, বিষয়টির প্রতি অনুরাগ, হচ্ছে ইচ্ছা যেটা, এবং সংরক্ষণের ইচ্ছে, এইগুলো আছে কিনা, অনুরাগ বা আগ্রহ, এগুলো মনোযোগ, আগ্রহ বা অনুরাগ এবং ইচ্ছা, এগুলো যদি না থাকে কখনোই সে কি বলে সংরক্ষণ করে রাখতে পারবো না। তার জন্য যাই কিছু সংরক্ষণ করার ইচ্ছে হবে, অর্থাৎ প্রিজার্ভেশন করতে যদি ইচ্ছে হয়, তাহলে আমাদের কি তার প্রতি ওই বিষয়টির প্রতি মনোযোগ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, ইচ্ছে শক্তি থাকা দরকার। পরের প্রশ্ন দেখো, ধারণা এবং অভিজ্ঞতার সংযোগের সূত্র, ধারণা বা অভিজ্ঞতার সংযোগের সূত্র হচ্ছে 3টে, কি এটা সান্নিধ্যের সূত্র, আর এটা সাদৃশ্যের সূত্র, আর এটা হচ্ছে বৈপরীত্যের সূত্র। প্রশ্ন আসতে পারে তোমার যে ধারণা বা অভিজ্ঞতার যে সূত্র কয়টি এবং কি কি, তো সেক্ষেত্রে আমরা 3টে সূত্র, হ্যাঁ না, তাহলে একটা সান্নিধ্যের সূত্র, আর এটা হচ্ছে সাদৃশ্যের সূত্র, এটা হচ্ছে বৈপরীত্যের সূত্র। এবার কি বলছি সান্নিধ্যের সূত্র কি বলা যায়, স্থানগত এবং কালগত। স্থানগত যে বিদ্যালয় এবং পুরাতন সহপাঠী, মানে স্থানগত যে স্থানে পড়াশোনা করছে সেখানকার বিদ্যালয় এবং তার পুরাতন সহপাঠী, সেটা হচ্ছে স্থানগত। একটা কি হচ্ছে কালগত, যেমন উদাহরণ কি বলা হচ্ছে বৈশাখ মাস কালবৈশাখী, যে কালগত, যে আশ্বিন মাসে শারদীয় পুজো, এই যে শরৎকাল আশ্বিন মাসে সেখানে শারদীয় পুজো হয়, তো সেগুলো যে স্থানগত এবং কালগত, সান্নিধ্যের সূত্র। যেমন সাদৃশ্যের সূত্র, সাদৃশ্যের সূত্র কি বলা হয়েছে, এই সদৃশ অভিজ্ঞতা নিজেদের মধ্যে অনুষঙ্গ স্থাপন করে। তাই কি বলা হয়েছে যে ধরো কিরকম ব্যাপারটা হতে পারে, ধরো আমরা যদি কখনো স্বামী বিবেকানন্দের নামকরণ করা হয়, স্বামী বিবেকানন্দের কথা উঠলে কি হবে, রামকৃষ্ণের কথাটা, মানে পরমহংস রামকৃষ্ণদেবের কথাটা আসে, যেহেতু ওনারা স্বামী বিবেকানন্দ পরমহংস রামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন, তার সেক্ষেত্রে একটা এই যে মানে কি একজনকে দেখে আরেকজনকে মনে পড়ে, একজনের কথা বলে আরেকজনের কথাটা উঠবেই, সেরকম ব্যাপার। এবার নেক্সট হচ্ছে বৈপরীত্য সূত্র। বৈপরীত্য সূত্রকে যে দুটি বিষয়ের মধ্যে বৈপরীত্য একটি অপরটিকে মনে করি দেয়, মানে কি রামের কথা মনে হলে রাবণের কথা, যে বিপরীত ক্যারেক্টার, কিন্তু একজনের সাথে আরেকজনের সেই একজনের কথা হলে আরেকজনের কথা উঠবে, সেটা বিপরীত ক্যারেক্টার। আর যে সাদৃশ্য মানে কি তারা একই পথের অনুগামী, আর বৈপরীত মানে তারা দুজনের বিপরীত অপোজিট কন্ডিশন, কিন্তু একজনের সাথে আরেকজনের কথা মনে করিয়ে দেবে। পরের প্রশ্ন হচ্ছে দেখো, শিখনের মূল কথা কি, শিখনের মূল কথা মানে যে তখন শিখন হচ্ছে যে লার্নিং, এর মূল কথাই হচ্ছে, মেইন এইম হচ্ছে আচরণের পরিবর্তন, অর্থাৎ আচরণ যে বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করতে হবে। যে আমরা কেন পড়াশোনা করতে কখনো করছি পড়াশোনা করছি একটা ক্যারেক্টার মানে কি বিহেভিয়ার চেঞ্জ করতে পারছিস না, তাহলে শিক্ষণের মূল কথাই হলো আচরণের পরিবর্তন করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে আচরণ পরিবর্তনের শিক্ষণের ক্ষেত্রে আচরণের পরিবর্তন আনতে হলে বিশেষভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনুশীলন এবং ফল লাভ, অর্থাৎ অনুশীলন করে যাচ্ছি এবং যদি তার মধ্যে ফলাফল, ধরো কোনো একটা স্টুডেন্ট ভালো বাড়িতে ট্রাই করছে এবং স্কুলে গিয়ে ভালো পড়াশোনা হয়েছে, তার ফলাফল হিসেবে যদি পুরস্কার পায়, তাহলে কি তার আচরণের আপনার বা হচ্ছে স্যার বা ম্যাডামরা যদি তাকে ভালোবাসে, তাহলে তার আচরণে নিশ্চয়ই পরিবর্তন আসবে। নেক্সট প্রশ্ন, শিক্ষণ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজেল বক্স, যে পাজেল বক্সগুলো আমরা চিনি নিশ্চয়ই, এই যে পাজেল বক্স ব্যবহার করেছিলেন কে, পাজেল বক্স ব্যবহার করেছেন হচ্ছে বিজ্ঞানী থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব আছে আমরা জানি। নেক্সট প্রশ্ন হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া, এটা প্রক্রিয়া না প্রতিক্রিয়া হবে, জায়গাটা একটু ঠিক করে। অনুবর্তিত প্রতিক্রিয়া, এর কাছে প্রক্রিয়া রয়েছে, প্রতিক্রিয়ায় শক্তির প্রারম্ভিক অবস্থান ধরা হয়, হচ্ছে অনুবর্তিত হচ্ছে আমরা যেটা সক্রিয় অনুবর্তন রয়েছে, অনুবর্তিত প্রক্রিয়া শক্তির প্রারম্ভিক অবস্থান কি ধরা হয়, শক্তির প্রারম্ভিক অবস্থান 0 ধরা হয়। নেক্সট প্রশ্ন দেখো, শিক্ষণের সহায়ক উপাদান, অর্থাৎ শিক্ষণ যে আমরা লার্নিং শিক্ষণ এই উপাদান সহায়ক, প্রশ্ন আসতে নিচের কোনটি শিক্ষণের সহায়ক উপাদান নয়,
কি হচ্ছে কি শিক্ষার্থী কেন্দ্রিক, বর্তমান যেটা শিক্ষা ব্যবস্থা রুশো করেছিলেন, তা শিক্ষার্থী কেন্দ্রিক বা ব্যক্তিগত উপাদান, শিক্ষক কেন্দ্রিক, মানে শিক্ষকরা ডিসিশন দেবে এবং শিক্ষকের এখানে প্রধান ভূমিকা পালন করে। শিক্ষণ প্রক্রিয়া সংক্রান্ত, শিক্ষণ প্রক্রিয়া আমরা দেখেন শর্ট মেথড, লং হোল মেথড দেখেছিলাম। এবং হচ্ছে বিষয় কেন্দ্রিক, আর হচ্ছে পরিবেশগত উপাদান, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। কি এগুলো আরেকবার বলা হোক, শিক্ষার্থী কেন্দ্রিক বা ব্যক্তিগত উপাদান, শিক্ষক কেন্দ্রিক, আর শিক্ষণ প্রক্রিয়া সংক্রান্ত, বিষয় কেন্দ্রিক, আর পরিবেশগত উপাদান। নেক্সট প্রশ্ন দেখো, এগুলো নিয়ে এই কোনটার কি উপাদানগুলো সেগুলো দেখা যায়। এবার যে শিক্ষণের যে সহায়ক উপাদানগুলো রয়েছে, তার এর মধ্যে যে ব্যক্তিগত উপাদান রয়েছে, যে পার্সোনাল বা শিক্ষার্থী কেন্দ্র, সেখানে কি হতে পারে, যে আমাদের রয়েছে পরিণমন, ম্যাচুরেশন, আমাদের পরিশ্রম, অনুরাগ বা আগ্রহের টোকে জানেন, যে মনোযোগ, চাহিদা, প্রেরণা এবং অনুশীলন, এগুলো হচ্ছে ব্যক্তিগত উপাদানগুলি সহায়ক হচ্ছে, বা ব্যক্তিগত উপাদানগুলো যে জিনিস নিয়ে গঠিত সেটা হচ্ছে এটা। নেক্সট পরিবেশগত উপাদানগুলি কি স্থান, ভৌত ধর্ম, সময় তালিকা এবং ধারণা। স্থান মানে আমরা কোন জায়গায় রয়েছি সেই জায়গার সম্পর্কিত। ভৌত শর্ত মানে যে তুমি এটা করে আসবে, তার জন্য এই জিনিসটা পাওয়া যাবে, ওইটা করলে। সময় তালিকা একটা নির্দিষ্ট সময় ধরে করা হবে, সেটা হচ্ছে পরিবেশগত উপাদান এবং কোনো জিনিসের সঠিক ধারণা। এই যে কল্পনা, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কল্পনা বা ইমাজিনেশন। কল্পনা কি, আমাদের জাস্ট যখন তখন যাকে কোনো নির্দিষ্ট সময় যে কল্পনা করতে হবে, কল্পনার জন্য নির্দিষ্ট সময়, কল্পনার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না, কারণ কল্পনা আমরা যখন তখন করতে পারি। ইমাজিন যখন খুশি তখনই করা যায়। তো ইয়াস, এতে সময় ইমাজিন কল্পনা কি, এটা স্বাধীন, মানে এর কোনো কারোর উপর ডিপেন্ডেন্ট নয় যে ওইটা করলে এটা। কল্পনা আমি যা কিছু ভাবেই করতে পারি, এবং ইহা কল্পনার স্মৃতির সাহায্য নিতে হয়। অর্থাৎ তোমার মেমোরিতে যখন দেখে হয় না, যে তুমি যদি কোনো কিছু মাথায় থাকে তবেই তুমি তার সম্পর্কে তার একটা ইমাজিন করতে। ধরো একটা বাড়ি দেখলে, মানে স্মৃতিতে রয়েছে বিশাল একটা সুন্দর বাড়ি, সেই সম্পর্কে তুমি একটা ইমাজিন করলে যে আমার বাড়িটা এরকম করা যাবে। সেটা কল্পনায় প্রত্যাভিজ্ঞার অস্তিত্ব। আমরা দেখছিলাম যে স্মৃতি কিন্তু প্রত্যাভিজ্ঞার অস্তিত্ব রয়েছে, কল্পনা কিন্তু প্রত্যাভিজ্ঞার কোনো অস্তিত্ব নেই। ইহা উপাদানমূলক কি হচ্ছে উৎপাদনমূলক সরল, মানে প্রডিউস যেটা হয়, প্রোডাক্টিভ। কল্পনা হলো উৎপাদন, কিন্তু এই ক্ষেত্রে বলা হয় স্মৃতি যদি বলা হয়, কল্পনা স্মৃতি যেহেতু এর সঙ্গে রিলেটেড, তা স্মৃতি হলো পুনরুৎপাদনমূলক কল্পনা। অর্থাৎ এটা হচ্ছে উৎপাদনমূলক, আর এটা হচ্ছে পুনরুৎপাদন। স্মৃতিটা কি পুনরুৎপাদনমূলক কল্পনা। নেক্সট প্রশ্ন হচ্ছে শক্তিশালী উদ্দীপক। শক্তিশালী আমরা পড়েছিলাম রিএনফোর্সমেন্ট পড়েছিলাম। রিএনফোর্সমেন্ট কি, এটা পজিটিভ হতে হবে, এটা নেগেটিভ হচ্ছে। পজিটিভটা কি, দুটোই ভালো খারাপ গুণ আছে। পজিটিভ যেটা মেনলি যেটা হচ্ছে, আমরা সাধারণত সদর্থক ব্যাপারটা ব্যবহার করে থাকি, কাউকে মানে যে স্টুডেন্টদেরকে যে মারা যাবে না, করে শাস্তি দেওয়া যাবে না, তাদেরকে ভালোবাসা বুঝিয়ে দিতে হবে, সেটা হচ্ছে সদর্থক। এবং নেগেটিভ হচ্ছে কাউকে যদি মারধর করা হয়, বাচ্চাদেরকে যদি মানে পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এসে পড়াটা যতটা বা করে আসো তার থেকে হয়তো দিনে তারা একটা অবনতি হয়ে যায়। সেক্ষেত্রে প্রশ্ন হয় শক্তিশালী উদ্দীপক কয় প্রকার এবং কী কী, এবং শক্তিশালী উদ্দীপক কী সেটা সদর্থক এবং অনর্থক, অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ। থ্যাংক ইউ। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।